স্যার আপনার কিছু হয়নি তো? আরে আমার কিচ্ছু হয়নি, এই ছেলেটার গুলি লেগেছে। তুমি গাড়ি আনার ব্যবস্থা করো, হাসপাতাল নিতে হবে। এবারও গুলিটা মিস হয়ে গেল। কাকা, তোমার মরণ আমার হাতে। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? দেখুন, রোগীর বুকের ডান পাশে গুলি লেগেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, রোগী আপনার কি হয়? অ্যাকচুয়ালি ও আমার কেউই হয় না। আমার কনস্ট্রাকশন সাইটে একজন শ্রমিক হিসেবে কাজ করে। আজকে আমার উপর একটা হামলা হয়, আমাকে একজন গুলি করে। আমি সেটা দেখতে পাইনি, কিন্তু এত শ্রমিকের ভিড়ে ওই ছেলেটাই সেটা দেখতে পায় আর আমার সামনে এসে দাঁড়ায়। গুলিটা আমাকে না লেগে ওর গায়ে লাগে। আসলে এরকম ছেলে এই জগতে খুবই দুষ্প্রাপ্য। আচ্ছা দেখেন, ওনাকে অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। ডাক্তার সাহেব, আপনি টাকার কোনো চিন্তা করবেন না। যত টাকা লাগে আপনি ওকে সুস্থ করার ব্যবস্থা করুন। আপনার বেস্ট সার্ভিসটা ওকে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা দেখেন, রোগীর অনেক বেডিং হয়েছে, তাও আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি কাউন্টারে টাকাটা জমা দিয়ে দেন, তারপরে আমি দেখছি কি করা যাচ্ছে। ওকে, আমি তাহলে অ্যাকাউন্টসে লাখ 3 টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনি চেষ্টার কোনো ত্রুটি করুন। আচ্ছা ঠিক আছে। পাগল তোর কার এত ক্ষোভ, কার এত রাগ যে আমাকে প্রাণে মারতে চায়? একটু চুনান প্রাণে কাছে গেলাম। ভাইজান, ভাইজান শুনলাম কারারা কি আপনার উপর আক্রমণ করেছে? আপনার কোথাও লাগেনি তো ভাইজান? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি। তবে হ্যাঁ, সত্যি কথা, আমার উপর হামলা হয়েছিল, একজনের জন্য বেঁচে গেছি। কার এত বড় সাহস যে আমার চাচার উপরে হামলা করে? আচ্ছা চাচা, আপনি কি তারে দেখছেন? আপনি শুধু একবার তার নাম আর ঠিকানাটা আমারে বলেন, তারপরে দেখেন আমি ওর কি করি। আচ্ছা, আপনি করে দেখেন নাই? না, আমি তাকে চিনতে পারিনি। আমি যখন তাকে দেখলাম, তার চেহারাটা ঢাকা ছিল। আমাকে গুলি করেই সে সেখান থেকে পালিয়ে গেছে। কে বা কারা আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু চাচা, আপনারে গুলি করলো, আপনার গায়ে লাগলো না, এটা কিভাবে সম্ভব? আসলে আমার কনস্ট্রাকশন ফার্মে অনেকেই কাজ করছিল, তাদের মধ্যে একটি ছেলে বিষয়টা বুঝতে পারে আর সে আমার সামনে এসে দাঁড়ায়। যে গুলিটা আমার বুকে লাগতো সেটা সে নিজে বুক পেতে নেয়। ছেলেটাকে আমি নিজে হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার বলল একটা অপারেশন করতে হবে। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। ও না থাকলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমি বেঁচেই থাকতাম না। ছেলেটার নাম দীপ্ত। আমার কনস্ট্রাকশনে এর আগে কখনো দেখিনি। আমার ছেলেটাকে খুব ভালো লেগেছে। এই স্বার্থের দুনিয়ায় এমন স্বার্থহীন একটা ছেলে আসলে ভাবাই যায় না। ভাইজান, ভাইজান আপনার কি মনে হয় কারা আপনার উপরে এইভাবে হামলা করতে পারে? হ্যাঁ, সেটা বুঝতে পারলে তো আমি নিজেই বলতাম। আমি দেখতে পারিনি। ভাইজান, আপনি এখন থেকে সাবধানে থাকবেন। একবার যখন আপনার উপর হামলা হয়েছে, দ্বিতীয়বারও আপনার উপর হামলা হতে পারে। হ্যাঁ, এই জন্য ফেরার পথে আমি থানায় গিয়েছিলাম। একজন অফিসার আছে আমার খুব কাছের মানুষ, আমি তাকে বিষয়টা খুলে বললাম। সে আমাকে বলল সে দেখছে, আর আমাকে দুশ্চিন্তা করতে মানা করলো। আচ্ছা চাচা, অথই কই? ওরে তো দেখতেছি না, ও বাসায়ও নাই। আর বলো না, আমি ওকে ফোন দিয়ে যাচ্ছি, ও ফোন ধরে না, 3 দিন ধরে বাড়িতে নেই। এই মা মরা মেয়েটাকে নিয়ে আমি আছি আরো দুশ্চিন্তায়। কোথায় যায়, কি করে, মানে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করে না। মানে আমাকে যে বাপ বলে গণ্যই করে না। বন্ধু, আজকের মালটা তো করা অনেক। আচ্ছা তাই নাকি? আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কল দিচ্ছি, দেখি রিসিভ করে কিনা। দেখ, শিবু ভাইয়া? হ্যাঁ শিবু ভাইয়া বলো। কিরে, তুই কই আসস? চাচা তোরে কতবার কল দিছে, তুই নাকি ফোন রিসিভ করস না? আহ, শিবু ভাইয়া, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি গ্রুপ স্টাডি করার জন্য।
সবসময় ফোন নিয়ে পড়ে থাকলে তো চলবে না, আমার তো পড়াশোনা বলতে কিছু একটা আছে নাকি। আমি এখন ফোনটা রাখছি, আমার এখন অনেক পড়া বাকি আছে। রাখলাম ফোনটা। কি কয়? আর বাদ দে, চল। ও চাচা, কোনো চিন্তা করবেন না, ওর ফ্রেন্ডের বাসায় আছে, গ্রুপ স্টাডি করতেছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বাবা শিপু, তুমি একটু ওকে বোঝাও না, ও তোমার কথা শোনে। তুমি একটু ওকে বোঝাও যে ও যেভাবে চলছে এটা ঠিক না। পরে কখন কোন বিপদ হয়ে যায়, দিনকাল ভালো না। তুমি একটু বোঝাও না। ঠিক আছে। ঠিক আছে চাচা, আমি ওকে বোঝাবো। কিরে বাবা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? খাবি না? চল টেবিলে চল। কি খাবার খাবো বলো মা, আমার মাথায় এত চিন্তা, আমার খাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? এত কিসের চিন্তা তোর বাবা? আরে মা, তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে যে তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। আমার সব চিন্তা হলো এই সম্পত্তি নিয়ে। এই সম্পত্তিতে তো আমাদের নামে কিছু নেই। বাবা তো মারা যাওয়ার আগে আমাদের নামে কিচ্ছু লেখা দেওয়া যায় নাই, সব সম্পত্তি চাচার নামে। এখন চাচা যদি মারা যায়, এই সম্পত্তি সব ভাগ পাবে অথই। হ্যাঁ বাবা, তুই এইটা অবশ্যই ঠিক বলেছিস। কি করবো মা বলো? এখন আছে চাচার আশ্রয়ে, কিছুদিন পরে থাকবো অথয়ের আশ্রয়ে। আমাদেরকে নিজেদের কোনো স্বাধীনতা নাই, নিজেদের মতো টাকা পয়সা খরচ করার অধিকার নাই। এই দিন কি আমাদের দেখতে হবে না? বাবা তো আমাদের নামে কিচ্ছু রেখা যায় নাই, এখন কি করব বলো? বাবা, তুই এত দুশ্চিন্তা কেন করছিস? তোর বাবা রেখে যায়নি, তাতে কি হয়েছে? আমি তো আছি। তুমি থাকলে কি আর না থাকলে কি? তুমি কি চাচাকে গিয়া বলবা যে সব সম্পত্তি আমাদের নামে লিখে দিতে? আর বললে কি চাচা লিখে দেবে? সেটা আমি খুব ভালো করে জানি। আমি যদি ভাইজান ভাইজান করে চিল্লাচিল্লি করে মরেও যাই, তাহলেও ভাইজান কখনোই তোর নামে সম্পত্তি দেবে না। এই জন্য তো মাথাটা একটু খাটাতে হবে। আর কি করতে হবে সেটা আমার অনেক আগে থেকে ভাবা হয়ে গেছে। এখন শুধু প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে। কি বলো মা, তুমি আগের থেকে ভাইবা রাখছো? আচ্ছা, কি করতে হবে বলো তো? হ্যাঁ বাবা, আমি আগে থেকে ভেবে রেখেছি। এখন আমাদের প্রথম কাজ হলো বাবার মেয়ের মধ্যে সমস্যার সৃষ্টি করা। দেখ বাবা, অথচ তো এমনি নষ্ট হয়ে গেছে, মদ খায়, গাঁজা খায়, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে। অতএব আমরা অথয় ব্রেন ওয়াশ খুব সহজেই করতে পারি। আর বাবার মেয়ের সঙ্গে যখন সমস্যার সৃষ্টি হবে না, তখন আমাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে। কিন্তু মা, এটা কিভাবে সম্ভব? শুনলাম আজকে তোর চাচা একটা ছেলের খুব প্রশংসা করছিল, যে নাকি তোর চাচার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, দীপ্ত, এই যে কনস্ট্রাকশনের সাইডে কাজ করে। আমার কথা ভালো করে শোন, তোর চাচাকে বুঝিয়ে অথৈকে ওই শ্রমিক ছেলেটার কাছে বিয়ে দিই। অথৈ যদি ওই শ্রমিকের সাথে বিয়ে হয়, তাহলে বাপ মেয়ের মধ্যে একটা বিরাট গন্ডগোল লাগবে। অন্যদিকে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে, দীপ্ত নাকি নাম, ও তো একটা শ্রমিক লেবার, ও তো কিছুই বুঝে না। অতএব এই সম্পত্তি আমাকে নামে নিতে বেশি কষ্ট করতে হইব না। মা, তুমি তো ভালো কথা বলছো, এত সুন্দর বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, এবার দুশ্চিন্তা বাদ দে, টেবিলে চল, খাবি আয়। ঠিক আছে মা, চলো। না না, বিষয়টা কেন ঘটলো আমাকে জানতে হবে তো। তুমি সব কিছু জেনে আমাকে জানাও। আচ্ছা রাখছি। আসসালামু আলাইকুম স্যার। এই যে দেখেন কাকে নিয়ে আসছি, আমাদের সাহসী দীপ্তকে নিয়ে আসছি। আরে দীপ্ত, তোমার শরীরের অবস্থা এখন কেমন? কেমন আছো তুমি? জি স্যার, আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই পাশের হাতটা নাড়াতে পারছি না। ডাক্তার বলেছে কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সেটা তো খুবই স্বাভাবিক, এটা তো আর ছোটখাটো বিষয় না। এত বড় একটা অপারেশন হয়েছে, হাতে তো ব্যথা করবেই। তোমাকে দেখে আমি সত্যি বলছি, আমি মুগ্ধ হয়েছি। আজকালকার দিনে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা নড়ে না, সেখানে তুমি বিনা স্বার্থে নিজের জীবন ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছ। তুমি তো মরেও যেতে পারতে, অথচ একটা মানুষকে বাঁচাতে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছো। আমি আসলেই তোমার প্রতি মুগ্ধ। তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি তোমাকে কিছু দিয়ে খুশি করতে চাই। তুমি যা চাইবে আমি তাই দেব। না না স্যার, আমার কিছু লাগবে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজই করতো। আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব। আর আপনি ঠিকই বলেছেন, আসলে স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কারো না। তবে দিন শেষে আমরা তো মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্বটা বাঁচিয়ে রাখতে হবে। আর মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলো। তারপরেও
তুমি আমার এত বড় একটা উপকার করেছো, তোমার জন্য আমি বেঁচে আছি। তোমাকে কিছু দেবো না? তুমি যা চাও আমি তাই দেবো। বলো তোমাকে কি দিতে হবে? আসলে স্যার, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। মা বাবা অনেক আগেই মারা গেছেন। আমার অভিভাবক হিসেবে উনি আছেন। ম্যানেজার সাহেব আমাকে দেখে আমার উপর দয়া করে আপনার কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আর আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে 2 হাত ভরে দোয়া করুন, কারণ আপনাদের মতো গুণীজনের দোয়া পেলে অনেক কাজে আসবে না। ভাইজান, এই ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আরে এই তো সেই ছেলে যার জন্য আমি বেঁচে আছি। এ সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে প্রাণে বাঁচিয়েছে। আর জানো, ছেলেটা এত ভালো, আমি ওকে বললাম যে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। কিন্তু সে বলছে তার কিচ্ছু লাগবে না। আমি দোয়া করলেই নাকি ওর জন্য সেটা বিশাল ব্যাপার। স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, যতদিন তুমি পরিপূর্ণ সুস্থ না হচ্ছ তোমার কাজে আসতে হবে না। স্যার, তাহলে আমিও আসি। অফিসে কিছু কাজ বাকি আছে, ওগুলা করব। আর ভাবছি ফেরার পথে ওকে বাসায় নামিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা অসুস্থ, ওকে বাসায় পৌঁছে দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ছেলেটাকে দেখে অনেক ভালো মনে হয়েছে। মনে হয়েছে যে ভদ্র, অনেক সৎ। তুমি একদম ঠিক কথা বলেছো। ছেলেটা ভদ্র এবং সৎ, শুধু তাই না, সে অনেক সাহসী। ভাইজান, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আরে না না, মনে কেন করব? তোমরা কি আমার পর? তোমরা আমার নিজের মানুষ। তুমি আমার একমাত্র ছোট ভাইয়ের বউ, আর ও আমার একমাত্র ভাস্তা। তোমার কথা শুনলে আমি মন খারাপ করবো কেন বা কিছু মনে করবো কেন? ভাইজান, অথই মামনি বেশ বড়সড় হয়েছে, কিন্তু দিন দিন যেন চলাফেরা কেমন হয়ে যাচ্ছে। মানে আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। আজ 3 দিন সে বাড়িতে ফেরে না, ফোন দিলে ফোন রিসিভ করে না। আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। আমি জানি না এই পরিস্থিতি আমি কিভাবে সামলাবো। আমার আমার মেয়েটাকে বিয়ে দিব কিভাবে আমি? হ্যাঁ ভাইজান, আমি অথই মামনির বিয়ের কথা বলছিলাম। আমার কি মনে হয় জানেন, অথই মামনির বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর এমন একটা ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। ভালো একটা ছেলে মানে? কোন ছেলের কথা বলছো তুমি? আরে চাচা, আর কার কথা বলবে? দীপ্তর কথা বলতেছে। আসলে দীপ্ত খুব ভালো ছেলে। এমন একটা ছেলের সাথে যদি অথয়ের বিয়ে দেওয়া হয়, আমার মনে হয় অথয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দীপ্ত অবশ্যই একটা ভালো ছেলে, কিন্তু অথই। এই, তুই 3 দিন কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? তুমি 3 দিন বাড়িতে ফেরো না, তোমাকে ফোন দিলে ফোন ধরো না, ঘটনা কি? আচ্ছা বাবা, আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না, কেন আমার কলটা রিসিভ করতে হবে? তুমি যখন দেখলে যে বারবার কল করার পরে আমি কলটা পিক করলাম না, তাহলে কেন তুমি আমাকে কল করছিলে? বাবা শোনো, আমি না এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছি। তো প্লিজ আমাকে নিয়ে আর তোমরা দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা তো আমি শুধু শুধু করছি না, তুমি এখন বড় হয়েছো। আর প্রত্যেকটা বাবারই দায়িত্ব তার মেয়ে বড় হলে তাকে একটা সুন্দর ভালো পাত্র দেখে তাকে বিয়ে দেয়া। কিন্তু তুমি যে আচরণ শুরু করেছো, তোমাকে আমি কার সাথে বিয়ে দেবো? কে আছে যে তোমাকে বিয়ে করবে? এই শোনো বাবা, আমার বিয়ে নিয়ে না তোমাকে আর ভাবতে হবে না। আমার বিয়ের বিষয়টা আমি নিজেই ভেবে নেব। আর এই 3 দিন পর আমি বাড়িতে কেন এলাম জানো? যাতে তোমার এই বকবকানি আমার শুনতে না হয়। বাড়িতে আসাও শেষ আর বকবকানি শুরু হওয়াও শেষ। আমার জাস্ট একদম ভাল লাগে না এসব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা এসেছো? বসো বসো বসো। আরে নিচে বসছো কেন? সোফায় বসো। স্যার, আপনি হঠাৎ আমাকে ডাকলেন। আপনি তো বলেছিলেন যে সুস্থ না হওয়া পর্যন্ত যেন কাজে না আসি। আমি তোমাকে কাজ করতে ডাকিনি। তোমার এখন কাজ করতে হবে না, তোমার সুস্থ হতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। বলতে পারো আমি তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য ডেকেছি। কিসের প্রস্তাব স্যার? আমার একমাত্র মেয়ে অথই, আমি চাই তোমার সাথে তার বিয়ে দিতে। অর্থাৎ আমি তোমাকে আমার মেয়ের জামাই বানাতে চাই। না না স্যার, কি বলছেন আপনি? এসব হতে পারে না, এটা সম্ভব না স্যার। আমি আপনার কোম্পানির সামান্য একজন শ্রমিক, আপনার মেয়ের জামাই কিভাবে হব? স্যার, এ হয় না। দীপ্ত, আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে আমার ধারণা ছিল তুমি এমন কথাই বলবে। শোনো, আমি আমার মেয়ের জন্য একটা সৎ সাহসী ছেলে খুঁজছিলাম, আর তুমি ঠিক তেমনই সৎ সাহসী একটা ছেলে। আর তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মেয়ের জামাই তোমাকেই বানাবো। স্যার,
আপনি একবার ভেবে দেখুন, আপনি হয়তো রাজি, কিন্তু আপনার মেয়ে যদি রাজি না হয়? সেটা তোমাকে ভাবতে হবে না, সেদিকটা আমি দেখছি। তুমি শুধু মুখ ফুটে বলো তুমি এই বিয়েতে রাজি কিনা, তারপর বাকিটা আমি দেখছি। স্যার, এই দুনিয়াতে আমার মা বাবা বলে কেউ নেই। এই ম্যানেজার সাহেব, ইনি আমার অভিভাবক। উনি আমার ভালো মন্দ যাচাই করেন। এখন উনি যা বলে সেটাই হবে, আমার কিছু বলার নেই। স্যার, আমার তো কোনো অমত নেই। তাও বলছিলাম কি, আপনি যদি আর একটুবার ভেবে দেখতেন। দীপ্ত কিন্তু আপনার কোম্পানির সাধারণ একজন শ্রমিক। শোনো, আমার কিচ্ছু ভাবার নেই, আমি বেশ ভেবে চিন্তেই এই প্রস্তাবটা দিয়েছি। তাহলে ওই কথাই থাকলো, আগামী শুক্রবার আমার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, তাহলে আসি স্যার। মারে, আমি তোর দুঃখটা বুঝতে পারছি। তোর বাবা যে তোর সাথে এমনটা করবে আমি ভাবতেই পারছি না। আমি ভাইজানকে কত করে বোঝালাম, ভাইজান এমন একটা শ্রমিক ছেলের সাথে অথর বিয়ে দিয়েন না, কিন্তু সে আমার একটা কথাও শুনলো না। এমনকি শিবু পর্যন্ত তোর বাবাকে বোঝালো, কে শুনে কার কথা। শোনো, একবার যেহেতু আমাকে জোর করে বিয়েটা দিয়েই ফেলেছে, এরপর সবাই বুঝতে পারবে যে এই অথই কতটা খারাপ হতে পারে। তুই কোনো চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে আছি। আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো, আর আমি সব সময় তোকে সাপোর্ট করব। ঠিক আছে চাচি, শুধু তুমি আর শিপু ভাই আমাকে সাপোর্ট করে যেও, তারপরে দেখবে ওই শ্রমিকটার আমি কি হাল করি। এই ছোট লোক শ্রমিকের বাচ্চা, রাতের বেলা তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছি, আর তুই সুন্দর করে আরামসে আমাদের দামি সোফাতে শুয়ে আছিস। আসলে তুমি যখন রাতে ঘর থেকে বের করে দিয়েছিলে, তখন এই সোফাতে এসে বসেছিলাম। বসতে বসতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। একদম চুপ, তোর এই ন্যাকা কথা আমি একদম শুনবো না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে যা, আমার জন্য গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। তুই দাঁড়িয়ে কেন আছিস? যাবি নাকি আরেকটা দিব? কি ব্যাপার তুই এখানে তো চেঁচামেচি কিসে? আরে শোনো না, এই শ্রমিকের বাচ্চাটাকে আমি বললাম যে আমার জন্য চা করে নিয়ে আসতে, কিন্তু না, সে ফ্যাল করে আমার কথাগুলো হজম করছে আর শুনছে। অথই, নতুন জামাইয়ের সাথে কেউ এই ব্যবহার করে? তোমার চা খেতে ইচ্ছে করছে আমাকে বলতে, আমি চা বানিয়ে নিয়ে আসতাম। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। না না চাচি, তার কোনো দরকার নেই, আমি নিজেই যাচ্ছি, চা বানিয়ে নিয়ে আসছি। জামাই বাবাজি, তুমি একা কেন চা বানাতে যাবে? তুমি একা চা বানাতে গেলে বিষয়টা ভালো দেখা যাচ্ছে না। চলো আমরা দুজনে মিলেই বানাবো, এসো। ওহো বাবা, ঘর তো চিনি নেই, তুমি নিচে থেকে চিনি নিয়ে এসো, আমি চা বানাচ্ছি। যাচ্ছ? সরি বাবা, ঘরে না চিনি ছিল, আমি চা বানিয়ে ফেলছি। নাও তুমি চাটা নিয়ে অথইকে দাও, এটা দিয়ে যাও। যাও যাও, অথইকে নিয়ে চা দাও। অথই চা খাবে আর মারা যাবে। আমি অথই চায়ের মধ্যে চিনির বদলে বিষ মিশিয়ে দিয়েছি। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এই নাও তোমার চা। বাহ, চমৎকার। আমি সেই কখন বলেছিলাম আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসতে, আর সেই মহারাজা আমার জন্য এখন চা বানিয়ে নিয়ে আসলো। কি কি ব্যাপার? তুই কি বাগানে গিয়ে আমার জন্য চা পাতা তুলে চা বানিয়ে তারপরে আমার জন্য নিয়ে আসলি? ছোট লোক যেন কোথাকার, তোর চা তুই খা, আমি খাবো না। সাইড দে। কিন্তু তোমাকে যে একটা হিসাব করতে বলেছিলাম করেছো? এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমার টোটাল কত দিন কত টাকা লাগবে আমাকে একটু জানাও তো। আরে চাচা, সব হিসাব করা আছে। কাজটা শেষ করতে 25 দিন সময় লাগবে, আর টাকা আর 1 কোটি টাকা হলে হয়ে যাবে। আরে তুমি তুমি এখানে কেন? তোমাকে তো বাসায় থাকতে বলেছিলাম। না বাবা, আসলে হয়েছে কি, সবসময় বাইরে থাকা অভ্যাস তো, বাড়িতে মন টিকছিল না, তাই চলে আসলাম আপনার প্রজেক্টটা দেখতে। আরে কি বলছো? আমার প্রজেক্ট মানে? এটা যেমন আমার প্রজেক্ট তেমন তোমারও প্রজেক্ট।
ভুলে গেলে চলবে না, তুমি আমার একমাত্র মেয়ের জামাই। আরে আমার সবকিছু দায় দায়িত্ব তো তোমারই। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আপনাকে একটা কথা বলি। আমি শুনলাম প্রজেক্টটা করতে নাকি 1 কোটি টাকার মতো খরচ আর 25 দিন সময় লাগবে। বাট আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে 80 লক্ষ টাকার 1 টাকাও বেশি হবে। আর আই এম সিউর মাত্র 15 দিনে প্রজেক্টটা কমপ্লিট করা সম্ভব। এই, তুমি প্রজেক্টের কি বুঝবা? তুমি একটা শ্রমিক, তোমার কাজ হলো ইট বালু রড সিমেন্ট এগুলা লিয়া। তুমি এই প্রজেক্টের কি বুঝবা? বাবা, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আপনি যদি আমার উপর আস্থা রেখে প্রজেক্টটা আমাকে দেন তাহলে আমি 80 লক্ষ টাকায় মাত্র 15 দিনে কমপ্লিট করে দিতে পারবো। এত বড় প্রজেক্ট এই টাকায় তুমি কি পারবে? আরে না না চাচা, এই কাজটা করবেন না। এই প্রজেক্টটা ওর হাতে দিলে আমাদের প্রজেক্টটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি শুধু এতটুকু আপনাকে বলবো, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমারও দেখতে হবে যে তুমি কাজটা পারো কিনা। আজ থেকে এই কাজের দায়িত্ব তোমার। শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা তুমি করবে এবং 15 দিনে 80 লক্ষ টাকায় তুলবে। পারবে তো? I'll try my best. ওকে, বেস্ট অফ লাক। চলো। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? তাছাড়া তোকে এরকম দেখাচ্ছে কেন? মা, এই শ্রমিকের বাচ্চা কি করছে জানো? ওর জন্য আজকে আমার 20 লক্ষ টাকা লস হয়ে গেছে। চাচা আমার একটা প্রজেক্ট দিছিল, আমি হিসাব করে দেখছি এই কাজটা করতে পারলে আমার 20 লক্ষ টাকা লাভ হইতো। কোথা থেকে এই শ্রমিকের বাচ্চা এসা চাচারে বুঝাইলো যে এটা করতে এত টাকা লাগবে না। চাচা ওর কথা শুনে ওরে প্রজেক্টটা দিয়ে দিল। কি বলিস তুই? একটা সামান্য শ্রমিকের এত বড় সাহস? আরে মা, ও এখন আর সামান্য শ্রমিক না, ও হচ্ছে কোটিপতির মেয়ের জামাই। শোনো মা, ওরে যেভাবে কোটিপতির মেয়ের জামাই আমরা বানাইছি, আমরা চাইলে কিন্তু ওকে ধুলার সাথে মিশাই দিতে পারি। সেটা তো অবশ্যই পারি, কিন্তু যা করতে হবে সাবধানে করতে হবে। মা, তুমি কোনো চিন্তা করবে না, আমি যা করব একদম ভেবে চিন্তেই করব। কিন্তু কি করবি? কিছু ভেবে রেখেছিস? যদি ভেবে রেখে থাকিস তাহলে আমাকে বল। শোনো, পরিস্থিতিটা আগে দেখতে হবে, বুঝতে হবে। আগে দেখি চাচা কি করতে চাচ্ছে আর ওই শ্রমিকের বাচ্চাটা কি করতেছে, তারপর বুঝে শুনে কাজটা করতে হবে। আমি ওকে এবার এমন ভাবে ফাঁসাবো, ও নিজেও কখনো কল্পনাই করে নাই যে এই কাজটা আমি করতে পারি। আচ্ছা দীপ্ত, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম বলো তো, যে তুমি আমাকে আমাকে এইভাবে পথে বসালে আমার এত বড় ক্ষতি করলে? কেন বাবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে এত চিন্তিত কেন লাগছে? চিন্তিত কেন? তুমি আমাকে বললে ওই প্রজেক্টটা 80 লক্ষ টাকায় 15 দিনে হয়ে যাবে। আমি তোমার কথায় ভরসা করে সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দিলাম। আর আজকে আমার যখন হ্যান্ডওভারের সময় প্রজেক্টটা হ্যান্ডওভারের আগে ভেঙে পড়লো, ধসে পড়লো, আমি তো পথে বসে গেছি। তুমি নিশ্চয়ই এই প্রজেক্টে টাকা বাঁচানোর জন্য রড বালি সিমেন্ট এসব ক্ষেত্রে গাফিলতি করেছো, ঠকিয়েছো, যে কারণে এই প্রজেক্টটা হ্যান্ডওভারের আগে ভেঙে পড়েছে। না না বাবা, আপনি কি বলছেন? এটা হতে পারে না। আচ্ছা, আমি দেখছি। আরে দাঁড়াও, ঠিক বলেছো, এটা হতে পারে না, এরকম হয়ও নি। তুমি জানো এই প্রজেক্টে আমার এক্সট্রা 20 লক্ষ টাকা লাভ হয়েছে, আর এ কারণে আমার তোমার উপর আস্থা বেড়ে গেছে। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমার যত প্রজেক্ট আছে, যত প্রপার্টি আছে, সব তুমি দেখাশোনা করবে। সবগুলোর দায়িত্ব এখন থেকে তোমার। না বাবা, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। হ্যাঁ, আমি মানছি যে আমি একটা প্রজেক্ট সাকসেসফুল করেছি, তাই বলে পুরো অফিসের দায়িত্ব আমি পারবো না। তুমি কি পারবে কি পারবে না সেটা আমি খুব ভালো করে বুঝি। আমি এই যে অবস্থানে এসেছি না, মানুষ চুরিয়ে এসেছি। আমি মানুষকে দেখলেই বুঝতে পারি তার ভেতরে কি যোগ্যতা আছে। অথয়, অথয়, বলো বাবা। দীপ্ত কি করেছে জানিস? বাবা শোনো, ও কি করেছে কি করেনি সেটা আমি জানার কখনোই প্রয়োজন মনে করি না। হ্যাঁ, হতে পারে এই শ্রমিকটা তোমার কাছে খুব পছন্দের, কিন্তু ও কখনো আমার কাছে পছন্দের ছিল না, আর আগামীতে হবেও না। ও কি করেছে, ও কি করলো, এসব কিছু না আমার দেখার বিষয় না। বাবা শোনো, আমি এই ছেলেটার বিষয় নিয়ে না কখনো আগ্রহ দেখাই না, সো প্লিজ তুমি ওর বিষয়ে আমাকে কখনো কিচ্ছু বলতে আসবে না। বাবা দীপ্ত, তুমি বাবা মনে কিছু করো না। আমার মেয়েটা একটু বদরাগী, কিন্তু ওর মন মানসিকতা খুব ভালো। একটু ধৈর্য ধরো, কটা দিন গেলে না সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি মন খারাপ করো না। আসলে বাবা, আমি তো একজন শ্রমিক, আমাকে পছন্দ করবে না, মেনে নেবে না, এটা তো স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। তাহলে ওই কথাই রইলো, তুমি আগামীকাল থেকে অফিসে বসছো।
বেস্ট অফ লাক। অনেক সহ্য করছি, আর না, এইবার আমি দীপ্তরে শেষ করে দেব, আর এমন ভাবে শেষ করব যে কেউ টেরও পাবে না। দীপ্ত, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমাদের নিরালা প্রজেক্টে আগুন লাগছে। কি বলছেন ভাইয়া? আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা আমি কল দিচ্ছি। আরে না না, তোমার ফোন দিতে হবে না, আমি ফোন টোন যা দেওয়া লাগে আমি দিচ্ছি, আর অফিসটা আমি সামনে নিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি প্রজেক্টে যাও। আচ্ছা দীপ্ত, তোমার ফোনটা আমার দিয়ে যাও, আমার ফোনে চার্জ নাই। এবার দেখ শ্রমিকের বাচ্চা, আমি তোর কি হাল করি। আগুন লাগছে, আগুন, তোর জীবনে আগুন লাগছে। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা! আরে কি ব্যাপার মামনি, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করব? আমি ড্রয়ারে 10 লক্ষ টাকা রেখেছিলাম কিছুদিন পর ডায়মন্ডের নেকলেস কিনবো বলে। এখন দেখছি টাকাটা উধাও হয়ে গেছে। কোথায় গেল আমার টাকা? আরে কোথায় আবার যাবে? হয়তো কোথাও রেখেছিস, ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। বাবা, তোমার কি আমাকে বোকা মনে হয়, পাগল মনে হয়? আমি টাকাগুলো না খুঁজে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছি? আমি খুব ভালো করে টাকা খুঁজেছি, আমি টাকা কোথাও পাইনি। আমার কি মনে হয় জানো, টাকাটা চুরি হয়েছে। আরে বাড়ি থেকে টাকা চুরি হবে কি করে? আমার বাড়িতে চোর আছে? হ্যাঁ, আমার বাড়িতে তো বাইরের কেউ আসে না, আমরা যে কজন থাকি। আমার মনে হয় কি ভাইজান, টাকাটা দীপ্তই চুরি করেছে, কারণ আমরা সবাই এইখানে, দীপ্ত তো এইখানে নাই। আর তাছাড়া দীপ্তর আজকে অফিসে যাওয়ার কথা ছিল, শিপু বলল ও আজকে অফিসেও নাকি যায়নি। হ্যাঁ চাচা, আমারও মনে হয় দীপ্ত এই টাকাটা চুরি করছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, আমারও ঠিক এটাই মনে হচ্ছে। টাকাটা ওই ছোট লোকের বাচ্চাটাই চুরি করেছে। কারণ শ্রমিক তো, বড়লোক বাড়িতে ঢুকেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চোখের সামনে দেখছে। আমার তো এটাই মনে হচ্ছে যে এই টাকাগুলো দেখে ও লোভ সামলাতে পারেনি, ঠিক এই কারণে লোভ সামলাতে না পেরে আমার টাকাগুলো চুরি করেছে। না না না, আমার সেটা মনে হচ্ছে না। ছেলেটা একটা সৎ ছেলে, ভালো ছেলে, ওকে তো আমি ভালো করে চিনি। না, আমার এটা মনে হচ্ছে না। আসলে চাচা, আপনি না মানুষ চিনতে ভুল করছেন। আচ্ছা আমি মাইনা নিলাম ছেলেটা সৎ, যদি সৎ হয়ে থাকে আপনি ওর ফোনে একটা কল দেন না, কল দিয়ে দেখেন। যদি সে টাকা চুরি করে তাহলে তো ফোন বন্ধ করে রাখবে, আর না চুরি করলে ফোন খোলা থাকবে। কল দিয়ে দেখেন। হ্যাঁ, আমি এক্ষুনি কল দিচ্ছি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। শিপু, নাম্বারটা তো বন্ধ বলছে। হ্যাঁ চাচা, আমি জানতাম এমনটাই হবে। চাচা আমি বলতেছি কি, ওই মনে হয় টাকাটা নিয়ে এখন পর্যন্ত বেশি দূরে যাইতে পারে নাই। আপনি একটা কাজ করেন, পুলিশে কল দেন, পুলিশ ওরে ধইরা ফেলাক। বেশি দূরে চলে গেলে তোরে ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আর কাউকে ফোন দিতে হবে না, এই যে আমি দীপ্তকে ধরে নিয়ে এসেছি। বাবা, উনি এসব কি বলছে? আমি তো নিরালা প্রজেক্টে গিয়েছিলাম, আগুন লেগেছিল এই জন্য। দেখছেন চাচা, কত বড় মিথ্যা কথা। একটা মিথ্যাকে ঢাকার জন্য কতগুলা মিথ্যা কথা সাজাইছে। আমাদের প্রজেক্ট তো ঠিকই আছে, তাহলে ওই মিথ্যা কথা কেন বলছে? আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, কত আশা করে ভরসা করে আমার একমাত্র মেয়ের সাথে তোকে বিয়ে দিয়েছি, আমার সমস্ত সহায় সম্পত্তির দায়িত্ব তোকে দিয়েছি, আর তুই তুই আমার পিছে ছুরি মারলি। তুই তো একটা চোর, একটা মিথ্যাবাদী। অফিসার, আপনি এই মিথ্যাবাদী চোরটাকে আমার সামনে থেকে নিয়ে যান, একে আমি আর সহ্য করতে পারছি না। কাউকে কোথাও নিয়ে যেতে হবে না, যাকে নেওয়ার আমরা ঠিক তাকেই নিয়ে যাব। আসাদ, তুমি এখানে আমার বাড়িতে? আচ্ছা, তুমি কি কোনো খোঁজ খবর পেয়েছো কে আমার উপর হামলা করেছিল, কে আমাকে গুলি চালিয়েছিল? হ্যাঁ, আমি সব খোঁজ পেয়েছি, তার সাথে আরেকজনের খোঁজ পেয়েছি। ওই যে একটা কথাই আছে না, কিছু করতে গিয়ে সাপ বের হয়ে আসে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, মানেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনাকে খুন করতে চেয়েছিল আপনারই ভাইয়ের ছেলে শিপু। আমি সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কাউকে বলিনি, বুঝতে দিইনি। কারণ আমি যদি বুঝতে দিতাম তাহলে এতগুলো তথ্য আমি পেতাম না। আমি অফিসারকে আগে থেকেই সব কিছু জানিয়ে রেখেছিলাম যে ওনার উপরে আমার সন্দেহ আছে।
হ্যাঁ, ওই দিন থেকেই আমরা মিস্টার শিবু সাহেবের ফোন নাম্বার ট্যাগ করি। ওখান থেকে আমরা বাকি সব তথ্য জানতে পারি। ওই দিন আপনার উপর হামলা চালিয়েছিল, এমনকি আপনাকে খুন করতে চেয়েছিল এই ছেলেটা, মিস্টার শিপু চৌধুরী। শুধু তাই নয় বাবা, আজকে যে আমাকে ফাঁসানো হয়েছে এই সব কিছু এনারাই করেছে। আর অথই, তোমাকে বলছি, তুমি এই যে নেশা করে নেশাগ্রস্ত হয়েছে কেন, সব কিছু এনাদের কারণে। আর তুমি আজ তোমার বাবাকে ভুল বুঝছো। আরে তোমার বাবা এমনটা কেন করবে যাতে তোমার ক্ষতি হবে? তোমার বাবা ইনফ্যাক্ট সারা জীবন যা কিছু করেছে তোমাকে ভালো রাখার জন্যই করেছে। আর তুমি কি জানো তার সমস্ত ব্যাংক ব্যালেন্স, সম্পদ সম্পত্তি সবকিছু তোমার নামে আগে থেকেই করে রেখেছে, কিন্তু তোমাকে কিছুই বলেনি, কারণ তুমি বিনা কারণে সেগুলো নষ্ট করে ফেলতে। আর তুমি তোমার সেই বাবাকে ভুল বুঝছো। সেই কি ব্যাপার আসাদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই দুটোকেই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। কত বড় সাহস! এরা আমার উপর গুলি চালিয়েছিল, আমার সংসারটা ভেঙে দিতে চেয়েছিল। হ্যাঁ, আমি সেটাই করতেছি। এই যে মিস্টার শিবু, খুনের অভিযোগে, জালিয়াতির অভিযোগে আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আর ম্যাডাম, আপনাকেও আমার সাথে থানায় যেতে হবে। আর আপনি যদি নিজের ইচ্ছে না যেতে চান, তাহলে কিন্তু আমি ফোর্স এনে আপনাকে নিয়ে যেতে বাধ্য থাকবো। বাবা, বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি না আসলে সবসময় তোমাকে ভুল বুঝে যেতাম, তোমাকে বোঝার চেষ্টাই করতাম না। কি বলো তো, আমাকে আসলে ভুল বোঝানো হয়েছে। তুমি আমাকে মাফ করে দাও বাবা। আর দীপ্ত, আমিও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আজকে যদি তুমি না থাকতে, তাহলে কখনো হয়তো বা আমি আমার ভুলটা বুঝতে পারতাম না। আমি এটা বুঝতে পারতাম না যে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে। তাই আমি তোমাদের দুজনের কাছে মাফ চাচ্ছি। প্লিজ আমাকে মাফ করে দাও। মারে, বাবা মার কাছে সন্তানদের কখনো ভুল থাকে না, কোনো অপরাধ থাকে না। আমরা কিচ্ছু মনে করিনি মা। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ আমি ভালো করেই জানি তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবে না, কারণ আমি একজন সাধারণ শ্রমিক। ভালো থেকো, আসি। দীপ্ত, দাঁড়াও। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো যে আমি কোনো শ্রমিককে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না, কিন্তু একজন কোটিপতিকে তো আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতেই পারি, তাই না? হ্যাঁ, সেটা পারো, কিন্তু আমাকে কেন ডাকলে? তুমি তো কিছুক্ষণ আগেই বললে এই টাকা পয়সা সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমার, আর আমার মানেই তো তোমার। তুমি এতদিন শ্রমিক ছিলে, কিন্তু এখন আর শ্রমিক না, তুমি একজন কোটিপতি। তাই একজন কোটিপতির সাথে আমার সংসার করতে, তাকে হাজবেন্ড হিসেবে মানতে আমার কোনো অসুবিধা হবে না।